নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো শঙ্করলাল সরকারের গল্প রহস্যময় হার। অনেক ভোর থেকে লাইন দিয়েও গৌড় এক্সপ্রেসের তৎকাল টিকিট পেলাম না, কিন্তু যেতে যখন হবেই তখন আর ভেবে লাভ নেই। দেরি করলে সমরেশের হয়তো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। ঠিক করলাম হাওড়া থেকে গৌড় প্যাসেঞ্জার ট্রেনই ধরব। পৌঁছোতে একটু দেরি হবে। মোবাইলে সমরেশের পাঠানো মেলটা আর একবার খুলে দেখলাম। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। সমরেশ আমার বাল্যবন্ধু। শুধু বাল্যবন্ধু বলি কেন, স্কুলের নিচু ক্লাস থেকেই ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। কলেজে ঢুকেই আমাদের প্রথম ছাড়াছাড়ি। আমি সায়েন্স নিয়ে ভর্তি হলাম, আর ওর বিষয় ছিল ইতিহাস। কলেজ পাশ করে ওই আমাদের মধ্যে সবচেয়ে প্রথম চাকরি পেল। একেবারে ওর পছন্দের বিষয়, ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগে জুনিয়র আর্কিওলজিস্টের পোস্টে। চাকরিতে জয়েন করার পরও আমাদের যোগাযোগ ছিল। তারপর যা হয় আর কি, যার যার নিজস্ব কর্মক্ষেত্রে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। যোগাযোগও অনেক কমে গেল। 5 বছর পর হঠাৎই এক রাতে অযাচিতভাবেই ওর ফোন পেলাম। হ্যালো সৌরভ, ভালো আছিস? কি ব্যাপার, এখন কোথায় আছিস, কি করছিস? ফোনেতেই এক গাদা প্রশ্ন করলাম। দাঁড়া, এত তাড়া কিসের? তোকে সব বলবো বলেই তো ফোন করলাম। রক্তমৃত্তিকা মহাবিহারের নাম শুনেছিস? মহারাজ শশাঙ্কের সময়কার বাংলার বিখ্যাত বৌদ্ধ বিহার। হ্যাঁ, ওখানেই এখন আমাদের খনন কার্য চলছে। তোকে যে জন্য ফোন করেছি, খনন কার্য চলার সময় মাটির নিচ থেকে আমি একটা অদ্ভুত জিনিস পেয়েছি। যদি একবার আমার এখানে আসিস তোকে দেখাবো। তাছাড়া এখন আমের সময়, মালদার বিখ্যাত ফজলি আম চেখে দেখতে পারবি। জিনিসটা কি বল না? অধিক কৌতূহল ভালো নয়। ফোনে এর থেকে বেশি কিছু বলা যাবে না। বেড়াতে আমার ভীষণ ভালো লাগে, সে তো তুই জানিস। কিন্তু নতুন চাকরি, দেখি যদি ছুটি ম্যানেজ করতে পারি। তবে মাসখানেকের মধ্যে নিশ্চয়ই যাব। তারপর যথারীতি কাজের চাপে ভুলে গেছি সমরেশের কথা। ও আর ফোন করেনি। মাসখানেক বাদে ওর এই মেলটা পেলাম। পড়ে তো আমি হতবাক। এসব কী লিখেছে সমরেশ? এমন কিছু কি কখনো ঘটতে পারে? হুবহু ওর বয়ানেই ঘটনাটা তুলে ধরলাম। সৌরভ, তোকে মাসখানেক আগে ফোন করেছিলাম, মনে আছে? তুই কিছুদিন পর আসবি বলেছিলি, কিন্তু তোর জন্য আর অপেক্ষা করতে পারলাম না। আর দেরি করলে হয়তো বা কাউকেই এসব কথা জানাতে পারা যাবে না। অবাস্তব এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য সমাধান আমি খুঁজে পাইনি। বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা যা হয় না, তবে এটা আমার কাছে অক্ষরে অক্ষরে সত্যি। একটা বর্ণ অতিরঞ্জিত বা কাল্পনিক নয়। ইচ্ছা হলে বিশ্বাস করবি, তবে জোর দিয়ে বলতে পারি যে আমি এখনও পাগল হইনি। যদিও আমার বদলে অন্য যে কেউ এরকম পরিস্থিতিতে পড়লে নির্ঘাত বদ্ধ পাগল হয়ে যেত। সমস্ত ঘটনাটাই ঘটেছে আমার সজাগ চোখ কানের সামনে। রক্তমৃত্তিকা মহাবিহারের আশেপাশের বিরাট এলাকা জুড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চলছে। সে যুগে এসব অঞ্চল জ্ঞানে, শিক্ষা, সংস্কৃতিতে সারা দেশের মধ্যে অগ্রবর্তী ছিল। বৌদ্ধ দর্শনের পঠন পাঠনের সঙ্গে সঙ্গে তান্ত্রিক ক্রিয়াকলাপও চলত পুরোদমে। মহাবিহারের কাছাকাছি কয়েকটা গ্রাম ছিল তান্ত্রিকদের আখড়া।
খনন কার্যের ফলে প্রাপ্ত দেবদেবীর মূর্তিগুলো সে যুগে হিন্দু আর বৌদ্ধ ধর্মের দ্রুত সমন্বয়ের আভাস দেয়। খুঁড়তে খুঁড়তে একদিন হাতে পেলাম একটা পাথরের কৌটো। দেবী বগলার একটা মূর্তি মাটির তলা থেকে বার করার সময় বেদির তলা থেকে উদ্ধার করলাম লম্বাটা ধরনের কৌটো। হিন্দু আর বৌদ্ধ তান্ত্রিকদের প্রধান উপাস্য দেবী বগলা, অনেকটা আমাদের কালী মূর্তির মতো দেখতে, তবে আরও ভয়ঙ্করী। হাতে পেতেই কৌটোটার প্রতি একটা অদ্ভুত ধারণার আকর্ষণ অনুভব করলাম। একটু নাড়াচাড়া করতে বুঝতে পারলাম ভিতরে কিছু একটা আছে, কিন্তু অনেক চেষ্টা করেও ঢাকনাটা খুলতে পারলাম না। গায়ের কারুকার্য বেশ সুন্দর। শিল্পী অনেক যত্নে পাথরের গায়ে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে বিচিত্র সব নকশা। খনন কার্যের ফলে প্রাপ্ত সমস্ত জিনিসই আমাদের নথিভুক্ত করতে হয়। সেদিন আমার কি হয়েছিল জানি না। কৌটোটার কথা রেজিস্টারে তুললাম না। ওটার প্রতি প্রচণ্ড আকর্ষণ দমন করতে না পেরে ঘরে নিয়ে এলাম। স্পিরিট দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। কৌটোর পাথরের গা তখন ঝকঝক করছে। ভালো করে দেখতে দেখতে মনে হলো নকশা নয়, কিছু একটা যেন লেখা আছে। অক্ষরগুলো হয়তো প্রাচীন পালি ভাষার, তবে অনেক চেষ্টা করেও পড়তে পারলাম না। বার কয়েক ঢাকনা খোলার চেষ্টা করে একসময় হাল ছেড়ে দিলাম। টেবিলে রেখে হতাশ হয়ে সামনের চেয়ারে বসে আছি। হঠাৎই মাথায় একটা চিন্তা এলো। আগেকার দিনের লোকরা অনেক সময় বিপরীত দিকে প্যাঁচ কাটতো যাতে সহজে ঢাকনা খোলা না যায়। ঠিক তাই, ঢাকনাটা বিপরীত দিকে ঘোরাতেই হাতে হাতে ফল পেলাম। কিন্তু অত আগ্রহ নিয়ে কৌটো খোলাই সার। ভিতরে তেমন কিচ্ছু নেই। একটা ছোট্ট হাড় আর বেশ কিছুটা ধুলো অথবা বহুদিনের পুরনো ছাই। কোনো প্রাণীর হাড় তা বুঝতে পারলাম না। মানুষের হাড় হওয়াও বিচিত্র নয়। হাড়টাকে পরিষ্কার করে কৌটোর মধ্যে রেখে দিলাম। পরীক্ষা করতে হবে কিসের হাড়। সে যুগের কোনো তান্ত্রিকের কীর্তি বোধ হয়। সে সময় বৌদ্ধ ধর্ম মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এইসব তান্ত্রিক আচার আচরণই তার প্রমাণ। পরদিন কৌটোটা নিয়ে আমাদের অফিসের ল্যাবরেটরিতে যাওয়ার জন্য রওনা দিলাম। অফিসের ড্রাইভার চঞ্চল গাড়ি চালাচ্ছিল। আমি পিছনের সিটে বসে কৌটোটা নিয়ে নাড়াচাড়া করছি। কৌটোর পাথরের গায়ে খুব সূক্ষ্মভাবে কিছু লেখা আছে। সাংকেতিক অক্ষরও ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রচণ্ড আর্তনাদ করে গাড়িটা দাঁড়িয়ে গেল। চঞ্চল সজোরে ব্রেক কষে দাঁড় করিয়ে দিল। দেখি ও সামনে রাখা কালী মূর্তিটাকে নমস্কার করছে। আমার হৃৎপিণ্ড তখন যেন গলার কাছে এসে ঠেকেছে। কি রাফ ড্রাইভিং! পাশ দিয়ে একটা লরি আমাদের গাড়িটাকে এক পাশে চেপে দিয়ে প্রচণ্ড জোরে বেরিয়ে গেল। আরেকটু হলেই আমাদের গাড়িটা সামনের গাছে ধাক্কা মারত। চঞ্চল খুব জোরে ব্রেক চেপে কোনো রকমে সামাল দিয়েছে। কিভাবে চালাচ্ছে! যে কোনো সময় ধাক্কা মেরে মরবে। বলতে বলতেই লরিটা সামনের লাইট পোস্টে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে এক পাশে কাত হয়ে পড়ল। গাড়ি থেকে নেমে দুজনে ছুটে গেলাম। ড্রাইভার স্পট ডেড। স্টিয়ারিংটা সজোরে বুকে চেপে বসেছে। মাথাটা এক পাশে কাত হয়ে পড়েছে। নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশে খবর দেওয়া হলো। একটা খচখচানি মনের মধ্যে রয়ে গেল। আমি বললাম, আর ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মরে গেল? যাই হোক, মনকে বোঝালাম ওটা কাকতালীয়। যেরকম জোরেও গাড়ি চালাচ্ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতই। অফিস ল্যাবরেটরির প্রধান ডক্টর ভান্ডারী
কৌটো আর হাতটা নিয়ে অনেকক্ষণ পরীক্ষা করলেন। কৌটোর গায়ে লেখা দুজনে মিলেও উদ্ধার করতে পারলাম না। হাড়টা মানুষের হাতের হাড়। এত যত্ন করে একটা হাড়কে কেন সংরক্ষিত করা হয়েছে তার কিছুই বুঝতে পারলাম না। কৌটোর গায়ে লেখার মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। তবে কৌটো আর হাড়টার ওপর কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছিলাম। ডক্টর ভান্ডারী বারবার বলা সত্ত্বেও ল্যাবরেটরিতে না রেখে ও দুটোকে বাড়িই নিয়ে এলাম। রাত্রে পড়ার টেবিলে কৌটোটা দেখে কেমন এক অদ্ভুত খেয়াল হলো। দেখা যাক না একটু পরীক্ষা করে। একটা টিকটিকি টিউবলাইটের পাশে ঘুরে বেড়াচ্ছিল। টিকটিকি দেখলেই আমার ভীষণ রাগ হয়। ওগুলোকে মারাও যায় না, আবার ওদের উপস্থিতিও কেমন অস্বস্তিকর। খেলার ছলে হাতটাকে হাতে নিয়ে মনে মনে বললাম, দেওয়াল থেকে পড়ে মর না। যেই বলা অমনি কি আশ্চর্য, দেওয়াল থেকে ধপ করে টিকটিকিটা মেঝেতে পড়ে গেল। দু একবার ছটপট করে তারপর স্থির হয়ে গেল। ঘটনাটার আকস্মিকতায় আমি বিহ্বল হয়ে গেলাম। ভয়ে আমার সর্বশরীর কাঁপতে লাগলো। টিকটিকি দেওয়াল থেকে সহজে পড়ে না, যদিও বা উপর থেকে মাঝে মধ্যে পড়তে দেখেছি, পড়ে এভাবে মরে যেতে দেখিনি কখনো। সকালের দুর্ঘটনার কথা মনে পড়ল। মৃত সেই লরির চালক যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। উহ, কি বীভৎস! কৌটোর মধ্যে রাখা এই হাড়টার যে বিশেষ ক্ষমতা রয়েছে তা নিশ্চিত। দুটো একই ধরনের ঘটনা কি কাকতালীয় হতে পারে? সেদিন রাতের ঘটনাটার পরই ফোন করে তোকে আসতে বলেছিলাম। ভেবেছিলাম তুই এলে তারপর আরও পরীক্ষা করে দেখা যাবে। হাতটা ভিতরে রেখে কৌটোটাকে দেরাজের মধ্যে ঢুকিয়ে চাবি দিয়ে রাখলাম। কিন্তু সপ্তাহখানেক পরে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। কৌটোটা কেমন যেন আকর্ষণ করতে লাগলো। হাতটাকে হাতে নেবার দুর্নিবার আকাঙ্ক্ষা হতো। সেই অবিশ্বস্ত দিনটা আমাকে সর্বক্ষণ তাড়া করত। সকালে বারান্দায় বসে আছি, রোদ তখনও তত কড়া হয়নি। হাতটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম। কি যে দেখছিলাম তা বলতে পারি না, তবে ওটাকে হাতে রাখতে বেশ ভালো লাগছিল। বারান্দার নিচ দিয়ে হরদম গাড়ি যাচ্ছে। পাড়ার কতগুলো মস্তান শীতলা না কি কি যেন একটা পুজো উপলক্ষে প্রতিটা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে। উপর থেকে মাঝে মাঝে ওদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। একটা লরির ড্রাইভারের সঙ্গে রীতিমতো মারামারি শুরু হয়ে গেল। আমি আর থাকতে পারলাম না। মনে মনে বলে উঠলাম, মর না, গাড়ি চাপাও তো পড়তে পারিস। পরের টাকা জোর করে আদায় করে ফুর্তি করিস, যত সব। বলার সঙ্গে সঙ্গে একটা লরি জোরে বেরিয়ে গেল। প্রবল আর্তচিৎকার আর হই হই শুনে আমি নিচের দিকে তাকিয়ে দেখি যে ছেলেটাকে রাস্তায় এক্কেবারে পিষে দিয়েছে। স্পট ডেড। রক্তাপ্লুত দেহটার দিকে তাকানো যায় না। ছেলেটার মুখটা উপর দিকে, যেন সোজা তাকিয়ে আছে আমার দিকে। সৌরভ, তুই কল্পনা করতে পারবি না সে দৃশ্য। আমি তো খুন করলাম ছেলেটাকে। আরও ভয়ঙ্কর, হাতে ধরা হাতটা আর সাদা নেই, রক্তবর্ণ ধারণ করেছে। তাড়াতাড়ি করে কৌটোর মধ্যে ভরে ফেললাম ওটাকে। তিনটে ঘটনা ঘটল, সবগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই? হাতটার মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। ঘটনার স্রোত কিন্তু এখানেই থামল না। রহস্যময় হাতটা কেমন যেন রক্তলোলুপ হয়ে পড়ছিল দিন দিন। এতদিন আমি অন্যমনস্কভাবে অথবা নিছক পরীক্ষা করার মানসিকতা নিয়ে হাতটাকে নাড়াচাড়া করেছি, কিন্তু দিন দিন ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। দু একদিন অন্তর অন্তর কৌটো খুলে হাতটাকে হাতে নিতে বাধ্য হই। স্ব ইচ্ছায় নয়, কেউ যেন আমাকে বাধ্য করে। আর হাতটা হাতে নিলেই শয়তান যেন আমার উপর ভর করে। সমস্ত জীবন্ত প্রাণীর ওপর থেকে তখন আমার ঘৃণা হয়।
হাতটা হাতে নিলে আমি যেন আর আমার মধ্যে থাকি না, অন্য কারোর ব্যক্তিত্ব চেপে বসে আমার উপর। হিংস্র ক্ষমতালোলুপ জিঘাংসাপূর্ণ একটা মন আমার মনকে করায়ত্ত করে নেয়। যতক্ষণ হাতটা আমার হাতে থাকে, জিঘাংসাপূর্ণ কোনো কাজের জন্য আমার মনে কোনো রকম অনুশোচনা জাগে না। কিন্তু হাতটা যখন আমার হাতে থাকে না, আমি স্বাভাবিক হই। মৃত প্রাণগুলোর জন্য হাহাকার করতে থাকে আমার আত্মা। ইতিমধ্যেই বেশ কিছু কুকুর, বেড়াল আর কাক মারা গেছে আমার হাতে। কেউ কিছু বুঝতে পারে না, প্রতিটা প্রাণীর মৃত্যু হয় এক একটা দুর্ঘটনায়। ওরকম দুর্ঘটনা নিতান্ত সাধারণ ব্যাপার, কোনো অস্বাভাবিকতা থাকে না ওদের মৃত্যুর মধ্যে। কিন্তু কারণটা আমি তো জানি। নিজের অজান্তেই আমি এক অমিত শক্তির অধিকারী হয়ে পড়েছি। কিন্তু এ তো শয়তানের শক্তি, এ কেবল সমাজের ক্ষতি করতে পারে, উপকার করার কোনো ক্ষমতা নেই আমার। টিভিতে একদিন এক জঙ্গিকে দেখাচ্ছিল, বহু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করছে। হাতটা হাতে নিয়ে ওর মৃত্যু কামনা করেছিলাম, কিছুই হয়নি। বুঝলাম কেবল সামনাসামনি দেখা কোনো প্রাণীকে হত্যা করতে পারে রহস্যময় হাতটা। ছবির ক্ষেত্রে ওটার কোনো কার্যকারিতাই নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাতটাকে বেশ কয়েকবার নষ্ট করতে গিয়েও পারিনি। মনের মধ্যে অনেক দ্বন্দ্বের পর একবার ওটাকে জলে ফেলে দিয়েছিলাম, কিন্তু ওটা আবার যথারীতি আমার পড়ার টেবিলে ফিরে এসেছিল। এই ঘটনাটার পর ওটা যেন আরও ভয়ানকভাবে আমাকে আকর্ষণ করছে। এবারে মনে হচ্ছে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। মোবাইলে সমরেশের চিঠিটা পড়তে পড়তে কেমন যেন ঘোর লেগে গেল। আমার ভিতর থেকে কেউ যেন বলে উঠল, সৌরভ, আর দেরি করিস না, তোর সাহায্য পাবার আশা নিয়েই সমরেশ তোকে চিঠি লিখেছে। অযথা অনেকটা সময় চলে গেছে। বেলা 11টা নাগাদ মালদা পৌঁছলাম। স্টেশনের কাছেই সমরেশের ভাড়া বাড়ি। চিঠিতে দেওয়া ঠিকানা ধরে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। দরজায় তালা দেওয়া, সমরেশ বাড়িতে নেই, বেরিয়েছে। সমরেশকে তো খবর দেওয়া হয়নি, কাকে আর দোষ দেব? বাড়িওয়ালা অনন্তবাবু একই বাড়ির পাশের অংশে থাকেন। ওনার কাছে খোঁজ নিতে গেলাম, জানতে চাইলাম সমরেশ কিছু বলে গেছে কি না। অনন্তবাবুর সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, তবে আমাকে সমরেশের বন্ধু জেনে উনি বাড়ির ভিতর আসতে বললেন। এ কথা সে কথার পর বললেন, ইদানিং সমরেশের শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না, বাড়ি থেকে বিশেষ বের হয় না। আগে আমাদের বাড়িতে প্রায় আসতো, এখন আসা যাওয়া একদম বন্ধ করে দিয়েছে। সারাদিন ঘরের দরজা জানলা বন্ধ করে ভিতরে থাকে। অনন্তবাবু ডুপ্লিকেট চাবি নিয়ে সঙ্গে চললেন। চাবি খুলে ভিতরে ঢুকতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। বাইরে খাঁ করছে রোদ, আর আমি ভয় পাচ্ছি। ভাবতেই নিজের ছেলে মানুষিতে আমার হাসি পেল। আলো জ্বালতে জ্বালতে নিচ থেকে আমরা ওপরে উঠে এলাম। সমরেশের পড়ার ঘরে কেমন একটা বিশ্রী চামসে গন্ধ। দীর্ঘকাল ঘর বন্ধ থাকলে যেরকম গন্ধ হয় সেরকম আর কি। আলো জ্বালতেই চোখ গেল সমরেশের পড়ার টেবিলে। একটা কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা। তুলে দেখে একটা চিঠি, আমাকে উদ্দেশ্য করেই লেখা। সৌরভ, তোকে তো আগেই সব জানিয়েছি। এ আমার কাছে একেবারে অসহ্য হয়ে উঠেছে। ভয়ানক এই শক্তিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। দিন দিন এই শয়তানি শক্তির গোলাম হয়ে পড়ছি। এর শেষ হওয়া দরকার। ইতিমধ্যে আরও 2জন নিরীহ মানুষকে খুন করতে আমি বাধ্য হয়েছি। আর নয়, আজকেই এর শেষ। অফিসের গাড়ি নিয়ে একাই বের হলাম।
আর একটা মাত্র দুর্ঘটনা, তারপর সব শেষ। আমার জন্য দুঃখ করিস না। বেশ কিছু নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য আমি দায়ী, আর কারোর মৃত্যুর কারণ হতে চাই না। সমরেশের চিঠিটা অনন্তবাবুর অলক্ষ্যে পকেটে পুরে ফেললাম। প্রায় ছুটতে নিচে নামতে নামতে ওনাকে বললাম, এক্ষুনি আমাদের একবার বের হতে হবে, সমরেশের ভীষণ বিপদ। দরজা দিয়ে বেরোতে যাচ্ছি, দেখি সামনে পুলিশ। পুলিশ অফিসারের মুখ থেকে শুনলাম সমরেশের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। পেট্রোল ট্যাঙ্কের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। দুটো গাড়ি একেবারে তুবড়ে গেছে। পেট্রোল ট্যাঙ্কারের প্রচণ্ড বিস্ফোরণের ফলে সব চলে গেছে। পৃথক করে কিচ্ছু চেনার উপায় নেই। গাড়ির নম্বর প্লেট দেখে পুলিশ শনাক্ত করেছে। পুলিশের জিপে করেই দুর্ঘটনাস্থলে গেলাম। সমরেশের মৃতদেহকে আলাদা করে চেনার উপায় নেই। গাড়ির সঙ্গেই ও জ্বলে গেছে। একটা কষ্ট যেন ঠেলে উঠছে। গলার কাছটাতে কিছু একটা আটকে আছে। আমি জানি ওটা কান্না। চোখটা ঝাপসা হয়ে এলো। পেট্রোল ট্যাঙ্কারটায় এত জোর বিস্ফোরণ হয়েছে যে ঘটনাস্থলের আশপাশের গাছগুলো পর্যন্ত পুড়ে গেছে। নম্বর প্লেটটা ছিটকে অনেক দূর চলে গেছিল। দুর্ঘটনাস্থলের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম। কি খুঁজছি? পাথরের কৌটোটা? অত বড় বিস্ফোরণের পর সেটা কি আর আস্ত থাকা সম্ভব? তাও খুঁজতে লাগলাম। পাথরের কৌটোটাই সমরেশের মৃত্যুর কারণ। ওর শেষ রাখা যাবে না। খোঁজাটা অবান্তর জানা সত্ত্বেও বেশ কিছুক্ষণ চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। না খুঁজে যেন পাচ্ছি না। পাথরের কৌটো পাওয়াটা যেন আমার জীবন মরণের প্রশ্ন হয়ে উঠেছে। এদিকে পুলিশ অফিসার তাড়া লাগাচ্ছেন। বিষণ্ণ মনে পুলিশের গাড়িতে এসে উঠলাম। পাশে রাখা একটা ব্যাগটাকে তুলে মনে হলো যেন ভীষণ ভারী। ভিতরে শক্ত মতন কিছু একটা রয়েছে। চেন খুলতে দেখলাম চকচকে একটা লাল পাথরের কৌটো। ভয়ের একটা শিরশিরে অনুভূতি আমার সর্বশরীর কেঁপে উঠল। আমি নিজেই কি কোনো সময় হাতে করে ওটাকে এনে ব্যাগে রাখলাম? একবার মনে হলেও পাশে বসা পুলিশ অফিসারকে সব কথা জানাই, কিন্তু তারপরেই আমার মন যেন আমার নিয়ন্ত্রণে রইল না। সমরেশের চিঠি বা ব্যাগের ভিতরে থাকা পাথরের কৌটোর সম্পর্কে কারুকেই কিচ্ছু বলতে পারলাম না। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।